পশ্চিমবঙ্গের জনগণের মুখ্যমন্ত্রীর প্রতি বা তৃণমূল কংগ্রেস দলের প্রতি আস্থা কিছুটা কমে যাবে? জোটের যে গ্রাফটা দেখা যাচ্ছে, এখান থেকে কি মুসলিম ভোটের ক্ষেত্রে একটা পরিবর্তন হতে পারে? বিধানসভা ভোটে যারা একদম মুখোমুখি প্রতিদ্বন্দ্বী, লোকসভা ভোটে তারা জোটে একই সাথে। ইলেকশন কমিশনের সঙ্গে রাজ্য সরকার দ্বন্দ্বের জায়গাটায় বা কনফ্রন্টেশনের জায়গায় না গিয়ে সহযোগিতা করতো এবং নিরপেক্ষভাবে বিষয়টা করতো, তাহলে এসআইআর নিয়ে এত হয়রানি হতো না। মুসলিম ভোটে যে কিছুটা প্রভাব পড়বে এই হুমায়ুনের জন উন্নয়ন পার্টির জন্য, এটা বলে দেওয়া যায়। মুখ্যমন্ত্রীর যে ঘোষণা ছিল বা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেটা রাখতে পারলেন না। আলটিমেটলি দেখা গেল যে ওয়াকআপ আইন তাকে মানতে হয়েছে। এবং যদি আমরা ভোটে নাই জিতি, যদি আমরা অ্যাসেম্বলিতে বা লোকসভায় যেতে না পারি, তাহলে আর ভোট করে লাভ নেই। ভোটটা করাই হচ্ছে অ্যাসেম্বলিতে বা লোকসভায় বা অন্য কোনো নির্বাচনমূলক প্রতিষ্ঠানে যাওয়ার লড়াই। নমস্কার, দেখছেন গ্রে জোন। মিকা রয়েছে আপনাদের সঙ্গে। 2026 সালের প্রায় 1.5 মাস অতিক্রান্ত, আর এই 2026-এর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। আর মাত্র হাতে কয়েকটা মাস, তবে ইতিমধ্যে কিন্তু ভোট নিয়ে বেশ রঙ্গতামাশা শুরু হয়ে গেছে। কখনো তৈরি হচ্ছে নতুন দল, কখনো চলছে এসআইআর নিয়ে কারোর গলাবাজি, তো কারোর প্রবল প্রতিবাদ। আবার একদিকে এক বার এক জনের সাথে জোটের গল্প উঠে আসছে। তো এই রকম আবহে ঠিক কী ভাবছে আসলে পশ্চিমবঙ্গ, আর কী বা হতে চলেছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, এই নিয়ে আমাদের আজকের বিশেষ এপিসোড। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দাশগুপ্ত। নমস্কার দেবাশিস দা, গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, 26-এর ভোটের কথা এলেই সবচেয়ে আগে 3টে ফ্যাক্টরের কথা মাথায় আসছে: এসআইআর, নতুন তৈরি হওয়া দল আর জোট। এই 3টের কতটা ইম্প্যাক্ট থাকবে ভোটে? তার আগে আমি একটু বলে নিই যে তুই যেটা বললি যে ইলেকশনের কিন্তু আর কয়েক মাসও দেরি নেই, প্রায় মাত্র 2 মাস। কারণ মে মাসের ফার্স্ট উইকের মধ্যে নিয়ম অনুযায়ী নতুন সরকার গঠন করতে হবে। কাজেই সেই অর্থে ধরলে আর ইলেকশনের নোটিফিকেশন জারির পরে 45 দিন সময় লাগে গোটা সিস্টেমটা কমপ্লিট করতে। কাজেই সময় আর কয়েক মাসও নয়, 1.5 থেকে 2 মাস এর মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। তো এই অবস্থায় আজকে যে 3টে ইস্যুর কথা তুই বলি, 3টেই খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এসআইআর, যেটা নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে, হয়েই চলেছে, তার থামার কোনো লক্ষণ নেই। যদিও এসআইআর প্রায় শেষের পথে, শুনানি প্রায় শেষের পথে, কালকে সম্ভবত শুনানি শেষ দিন, তারপরে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। হয়তো তার 2-1 দিন পরেই নোটিফিকেশান জারি হয়ে যাবে। তার মানে হলো যেদিন নোটিফিকেশান শুরু হবে সেদিন থেকেই আদর্শ আচরণবিধি শুরু হয়ে যাবে এবং ভোটের পুরো দাওয়ামা একদম মানে জোরজার করে ঘন্টা বেজে যাবে। আর ইন দ্য মিন টাইম আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে একদিকে হুমায়ুন কবিরের জন উন্নয়ন পার্টি, সেটা ইতিমধ্যে যথেষ্ট আলোড়ন তুলেছে। তার আলটিমেট রেজাল্ট কী হবে সেটা তো ভোটের ফল বলবে, সেটাতে কোনো ভবিষ্যৎবাণী কেউই করতে পারবে না। পাশাপাশি হচ্ছে যে তৃণমূল বা বিজেপি বিরোধী যে জোটের কথা একটা উঠে এসছে, সেই জোট বামপন্থীদের সঙ্গে কংগ্রেস বা আইএসএফের সঙ্গে বামপন্থীদের জোট, এরকম জোটটা একটা ঘোটের পর্যায়ে আছে। সব মিলিয়ে কিন্তু যেটা তুই শুরু করলি বেশ জমজমাট বিষয়টা। প্রথমেই আসি এসআইআরের প্রসঙ্গ। এসআইআর হচ্ছে এটা একটা ক্রমবর্ধমান প্রসেস, যে ভোটার লিস্টের নাম তোলা, নাম বাদ দেওয়া, এটা ইলেকশন কমিশনের ক্রমবর্ধমান প্রসেস। এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধন শেষ হয়েছে আমাদের গত 2002 সালে। ইলেকশন কমিশন তারপরে এবারে ভোটারদের এই নিবিড় সংশোধনের কাজে নেমেছে এবং তখন থেকেই, যবে থেকে এই এসআইআর চালুর কথা ইলেকশন কমিশন বলেছে, ভারতবর্ষের মোট 12টা রাজ্যে এসআইআরের কাজ চলছে।
তার মধ্যে সবচেয়ে বেশি জলঘোলা হচ্ছে কিন্তু এই এসআইআর নিয়ে এই পশ্চিমবাংলায়। এবং মুখ্যমন্ত্রী বা শাসক দল তৃণমূল একদম প্রথম থেকেই এসআইআরের বিরোধী ছিল। তারা বলে এসছে, মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় দাবি করেছেন যে তিনি থাকতে এসআইআর হতে দেবেন না। কিন্তু সেইটা বলার পরও দেখা যাচ্ছে এসআইআর যথারীতি হয়েছে। এবং তিনি পরবর্তীকালে বললেন যে এসআইআর হচ্ছে হোক, কিন্তু কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। এবং ইলেকশন কমিশনও সেটাই চাইছে, একদিকে যেমন কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, সেটা ইলেকশন কমিশনের দেখার কথা, সেটা তারা দেখছে। এবং কোনো অবৈধ ভোটার বা জাল ভোটার, মৃত ভোটার তারা যেন না থাকে, এটাও ইলেকশন কমিশনের দেখা অবশ্যই কর্তব্য। পাশাপাশি আমি এটাও বলবো, এটা করতে গিয়ে ইলেকশন কমিশন বিভিন্ন সময় নিজেদের জালে জড়িয়ে যাচ্ছে। তারা প্রথম থেকে যে কথা বলে আসছিল, তারা দফায় দফায় তারা বিভিন্ন নিয়ম নির্দেশ ইত্যাদি পাল্টাচ্ছে, তাতে যথেষ্ট বিভ্রান্তি হচ্ছে এবং সাধারণ মানুষের খুব হয়রানি হচ্ছে। এটা মোটেই কাঙ্ক্ষিত নয়। তাছাড়া আরেকটা দাবি তৃণমূল বা শাসক দল করছে, যে তারা চাইছিল যে 25 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনুযায়ী এবারের বিধানসভা ভোট হয়। কিন্তু নির্বাচন কমিশন যেটা বলছে যে এই পুরনো ভোটার লিস্টে প্রচুর জাল ভোট আছে, প্রচুর অবৈধ ভোট আছে, প্রচুর বাংলাদেশির ভোট আছে তারা বলে দাবি করছে। কাজেই ইলেকশন কমিশন একটা স্বচ্ছ ভোটার তালিকা চাইছে, যেটা নিয়ে এত জটিলতা। আমরা কি দেখছি যে এই মুহূর্তে এসআইআর হচ্ছে এবং এসআইআর নিয়ে হয়রানি হচ্ছে। তারপরে বিএলওদের ভূমিকা নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে। অনেক বিএলও তারা কাজের চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। যদিও ইলেকশন কমিশন যেটা বলেছিল যে যারা ইলেকশনের দায়িত্বে আছে, বিশেষ করে ডিআরও, যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও, বকলমে জেলা শাসক, তাদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু সেই রিপোর্ট আজ অবধি দেয়নি। এবং গ্রুপ বির যে ইলেকশন অফিসার, যেটা রাজ্য সরকারের দেওয়ার কথা, সেটা নিয়েও নানান জটিলতা হচ্ছে। তারা এখন অবধি কাজে যোগ দিতে পারেনি, কারণ নতুন যে 8,000 সামথিং যে তালিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে, তাতে ইলেকশন কমিশনের অভিযোগ হচ্ছে সেখানে অনেক গ্রুপ বি অফিসার নেই, তারা সাধারণ কর্মী, যেটা এরা আপত্তি করছে। এই নিয়ে আজকে ইলেকশন কমিশন আবার একটা নির্দেশিকা জারি করেছে এবং তারা খুব ক্যাটাগরিক্যালি এবং ইলেকশন কমিশন অত্যন্ত কড়া মনোভাব নিয়েছে। 6 থেকে 7টা জেলা শাসক যারা ইলেকশনের দায়িত্বপ্রাপ্ত বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা শাসক, তাদের একদম নাম করে, তার মধ্যে 2 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, কোচবিহার রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, যে তাদের জেলা শাসকরা ঠিকমতো কাজ করছে না এবং তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যে যদি কোনো রকম ভুলভাল কাজ আমরা দেখি, তাহলে কিন্তু আপনাদের শাস্তির মুখে পড়তে হবে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কালকেই শুনানি শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের ওয়েট করতে হবে চূড়ান্ত ভোটার লিস্ট বেরোবে, তারপরে শাসক দল সেটা মেনে নেবে কিনা, তারপরে তারা আবার কোর্টে যাবে কিনা, এরকম নানান পর্যায়ে সব মিলিয়ে এসআইআর পর্ব কিন্তু এখনও বেটার কোনো লক্ষণ নেই। আমাদের তাকিয়ে থাকতে হবে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট তে কী দেয়, কত নাম বাদ যায়, কত নাম ইনক্লুশন হয়, তার দিকে আমাদের নজর থাকবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করছি। একটু আগে যে কথাটা উঠলো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথমে বলেছিলেন এসআইআর হতে দেবেন না। তারপরে কোথাও গিয়ে এসআইআর যখন শুরু হলো, এসআইআর প্রসেস যখন আটকানো গেল না, তখন তিনি বললেন যে যেন কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায়। তবে ইতিমধ্যে অনেক জায়গায় খবর, দীর্ঘদিন ধরে বসবাস করছেন, এখানেই জন্ম, এখানকারই ভোটার, অথচ হিয়ারিংয়ে ডেকে তাদের নাকি অকারণ হ্যারাস করা হচ্ছে। তাহলে কি এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের জনগণের মুখ্যমন্ত্রীর প্রতি বা তৃণমূল কংগ্রেস দলের প্রতি আস্থা কিছুটা কমে যাবে? সেটা বলা মুশকিল, কিন্তু কিছু যে গোলমাল হচ্ছে এটা তো স্বীকার করে না, অস্বীকার করার জায়গা নেই।
এবং সাধারণ ভোটারদের হয়রানি হচ্ছে। এবং আমার যেটা মনে হয়, যেটা রাজ্য সরকার যদি প্রথম থেকে ইলেকশন কমিশনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিত, তাহলে কিন্তু এই হয়রানি সাধারণ মানুষের হতো না। এবং তারা একদম প্রথম থেকেই একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে ইলেকশন কমিশনের সঙ্গে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা কনফ্রন্টেশনের জায়গায় চলে যাচ্ছে। এবং এখন একটা জায়গায় দাঁড়িয়েছে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার একটা সংঘাতের পর্যায়ে, একটা কনফ্রন্টেশনের জায়গায় চলে গেছে। এবং এটা কিন্তু আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে রাজ্যের এবং ক্ষতিটা হচ্ছে সাধারণ ভোটারদের। আজকেই ইলেকশন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে, ইতিমধ্যে হয়তো তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন, যে 3টের মধ্যে তাকে তলব করা হয়েছিল, যে সমস্ত কমিশন যে সমস্ত নির্দেশিকা দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট যে সমস্ত ডাইরেক্টিভ দিয়েছিল, সেগুলো সব রাজ্য সরকার মানেনি বলে ইলেকশন কমিশনের অভিযোগ। তার জন্যই ইলেকশন কমিশন চিফ সেক্রেটারিকে তলব করেছেন, তিনি দিল্লি উড়ে গেছেন। এর আগেও আমরা দেখেছি প্রাক্তন যে মুখ্য সচিব মনোজ পল, তাকেও এর আগে ইলেকশন কমিশনের কিছু নির্দেশিকা না মানায় তাকেও তলব করেছিল ইলেকশন কমিশন। তিনি ওখানে গিয়ে প্রায় মুচলেকা দিয়ে এসেছিলেন যে আমরা বিষয়টা ভেবে দেখছি। এর আগে 4জন ইলেকশন অফিসারকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার সাসপেন্ড করলেও এফআইআর করেনি। কাজেই যেটা মনে হচ্ছে, যেটা আমি একটু আগে বললামও, যে প্রথম থেকেই যদি রাজ্য সরকার ইলেকশন কমিশনের সঙ্গে সহযোগিতা করতো, কারণ এটা তো ইলেকশন কমিশনের তো কোনো আলাদা মেশিনারি নেই, তাদেরকে নির্ভর করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের ওপরই এবং রাজ্য সরকারের ওপরই। সেক্ষেত্রে যদি ইলেকশন কমিশনের সঙ্গে রাজ্য সরকার দ্বন্দ্বের জায়গাটায় বা কনফ্রন্টেশনের জায়গায় না গিয়ে সহযোগিতা করতো এবং নিরপেক্ষভাবে বিষয়টা করতো, তাহলে এসআইআর নিয়ে এত হয়রানি হতো না। অবশ্যই। আর দ্বিতীয় যে বিষয়টায় আমরা ছিলাম, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের নতুন দল, এবং ইতিমধ্যেই কিন্তু বাবরি মসজিদের কাজও শুরু হয়ে গেছে। আবার তার সঙ্গে শোনা যাচ্ছে আইএসএফ এবং মিন একটা জোট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং অবশ্যই বাম জোট, যেটা নিয়ে জল্পনা কল্পনা সবসময়ই শোনা যায়। তো এই জোটের যে গ্রাফটা দেখা যাচ্ছে, এখান থেকে কি মুসলিম ভোটের ক্ষেত্রে একটা পরিবর্তন হতে পারে? সেটা হচ্ছে হুমায়ুন কবির কতটা কি করতে পারবেন তিনি, তার সেটা এখনই পরিষ্কার নয়। তিনি অনেক কথাই বলছেন যে তিনি কিং মেকার হবেন, ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যাবেন। সেটা তো পরের কথা, কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে। তবে মুসলিম ভোটে যে কিছুটা প্রভাব পড়বে এই হুমায়ুনের জন উন্নয়ন পার্টির জন্য, এটা বলে দেওয়া যায়। পাশাপাশি আমরা দেখেছি যে ওয়াকফ আইন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকফ আইনকে এখানে কার্যকর করা হবে না, আমি বেঁচে থাকতে ওয়াকফ আইন কার্যকর করতে দেব না, আমি মুসলিমদের পাশে আছি। এবং একটা রাজ্যে প্রায় এই মুহূর্তে প্রায় 30% হচ্ছে সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোট। সেই ক্ষেত্রে আমরা অতীতে দেখে এসেছি যে এই প্রায় 30% ভোট কিন্তু গত 15 বছর ধরে তারা মূলত তৃণমূলের সঙ্গেই আছে। এবার কিছুটা দেখা যাচ্ছে সেই ভোটে, যেমন ওয়াকফ আইন যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন, দেখা গেল আলটিমেটলি মুখ্যমন্ত্রীর যে ঘোষণা ছিল বা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেটা রাখতে পারলেন না। আলটিমেটলি দেখা গেল যে ওয়াকফ আইন তাকে মানতে হয়েছে। এবং মুসলিমরা মনে করেছিলেন যে মমতা সরকার রিজিড থাকবে, আলটিমেটলি রিজিড থাকলেন না। এবং সংখ্যালঘুদের আরও বিভিন্ন বিষয়ে, আজকে সংখ্যালঘুদের চাকরির প্রশ্নে, সংখ্যালঘুদের উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরের সরকার কিন্তু তেমন কিছু খুব একটা করে উঠতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু আজকে মোটামুটি বুঝতে পারছে যে তারা যেরকম আশা করছিলেন যে তাদের প্রোটেকশন দেবে, তাদের পাশে দাঁড়াবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই প্রোটেকশন দিতে পারেনি। কাজেই আজকে মুসলিমরা কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা কিছুটা ভয় পেয়েছেন বলেই বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে। এবং তারও একটা কারণ হচ্ছে এসআইআরে যদি
একটা 1 কোটির উপরে দাম বাদ চলে যায়, সেক্ষেত্রে কিন্তু মমতার ভোট ব্যাংকে একটা বড়সড় ধাক্কা হবে এবং সেটা মুসলিম ভোট ব্যাংক অবশ্যই তার মধ্যে কিছুটা থাকবে। তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকানোর জন্য চেষ্টা করেছিলেন। এবং পাশাপাশি যেটা তুমি বললে যে আইএসএফের সঙ্গে একটা জোটের কথা হচ্ছে, সেটা গতবারও 2021 সালে, 2016 সালে, 2021 সালে কংগ্রেস, আইএসএফ, এবং তখন 2016-তে আইএসএফের অতটা কোনো গুরুত্ব ছিল, কিন্তু 21 সালে আইএসএফের সঙ্গে জোট হয়েছিল বলে কংগ্রেস সেটা খুব একটা ভালোভাবে নেয়নি। তবু 2016 এবং 21-এ কংগ্রেস এবং বামেদের সঙ্গে একটা জোট হয়েছিল। 21 সালে আইএসএফের সঙ্গে যতটা বামেরা বা সিপিএম ঘনিষ্ঠ হয়েছিল, কংগ্রেস সেটাকে ভালোভাবে নেয়নি। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার আইএসএফের সঙ্গে, যেহেতু কংগ্রেস এবার ঘোষণা করে দিয়েছে যে তারা বামফ্রন্টের সঙ্গে কোনো জোটে যাবে না, তারা 294টা সিটে একাই লড়বে, তারা কংগ্রেসের সঙ্গে বামেদের সঙ্গেও যাবে না, তৃণমূলের সঙ্গে যাবে না, তারা ইন্ডিভিজুয়ালি লড়বে। এবং সেক্ষেত্রে বামেরা আইএসএফের সঙ্গে একটা জোট করার চেষ্টা করছে, কথাবার্তা চলছে। এখন মিমও ইতিমধ্যে রাজ্যের কোনো কোনো জেলায় তারা ভালো সংগঠন করেছে। মিমের সঙ্গে কোনো জোটে বা কোনো আসন সমঝোতায় বামেরা যাবে বলে আমার অন্তত মনে হয় না। বা হুমায়ুন কবিরের সঙ্গে কতটা কী করবে সেটাও, যদিও 1 দফা বা 3 দফা এর আগে মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক আলোচনা করেছেন, কিন্তু আসন সমঝোতায় তারা যাবেন কিনা এখন কিন্তু সেটা পরিষ্কার নয়। সব মিলিয়ে জোটটা যেমন একটু ঘেটে রয়েছে, এবং প্র্যাকটিক্যালি যেটা দাঁড়ালো, কংগ্রেস একা লড়াইয়ের কথা ঘোষণা করায় এখন চতুর্মুখী লড়াই হবে। একদিকে বামেরা, সঙ্গে যদি আইএসএফ থাকে বা যদি হুমায়ুনের সঙ্গে সমঝোতা হয় সেই একটা ফ্রন্ট, অন্যদিকে কংগ্রেস, তারপরে বিজেপি এবং তারপরে হচ্ছে তৃণমূল তো আছেই। সব মিলিয়ে চতুর্মুখী লড়াই হবে, এবং চতুর্মুখী লড়াইয়ে স্বাভাবিকভাবে কিছুটা অ্যাডভান্টেজ পাবে। যত ভোট ভাগ হবে ততটা কিন্তু অ্যাডভান্টেজ হয়ে যাবে শাসক দলের পক্ষে। এখন সেটা ভোটে কী হবে সেটা তো অবশ্যই ভবিষ্যৎ বলবে। সব মিলিয়ে একটা ঘোট পাকানো জায়গায় দাঁড়িয়ে আছে। আরও চিত্রটা পরিষ্কার হবে ভোটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে। আইএসএফের সঙ্গে জোটটা যদি হয় সেখানে একরকম হবে, বা যদি মিমের সঙ্গে কোনো সমঝোতা হয় বা হুমায়ুনের দলের সঙ্গে কোনো সমঝোতা হয়, তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সংখ্যালঘু ভোট, যেটা এতদিন একচেটিয়া মমতার পক্ষে ছিল বা তৃণমূলের পক্ষে ছিল, সেই সংখ্যালঘু ভোটে যদি কিছুটা হলেও ফাটল ধরে, যদি 5%ও এদিক ওদিক হয়, সেটা কিন্তু শাসক দলের পক্ষে অবশ্যই চিন্তার বিষয়। এই যে পরপর দুটো বিষয় উঠলো, এসআইআর এবং সংখ্যালঘু ভোট, এই জায়গা থেকে কিন্তু আরেকটা প্রশ্ন এসে যাচ্ছে। এসআইআর শুরু হওয়ার পরে নিউ টাউন এবং আরও বেশ জায়গায় একসাথে অনেক বসতি ফাঁকা হয়ে যাওয়া, আর দ্বিতীয় একটা জিনিস যেটা বেশ কয়েক মাস হয়ে গেল ইতিমধ্যেই, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, মহেশতলার দাঙ্গা। এই দুটো বিষয়, সংখ্যালঘু ভোটের তো ইম্প্যাক্ট আমরা বুঝলাম, এই দুটো বিষয়ে কি হিন্দু ভোটের ওপরে কোনো ইম্প্যাক্ট ফেলবে? সেটা কিছুটা পড়তে পারে, সেটা একেবারে পড়বে না সেটা বলা যায় না। যে সাম্প্রতিক যে দাঙ্গাগুলো হয়ে গেল, এবং সেই দাঙ্গা আমরা যেটা দেখেছি যে শাসক দল সেটা হতে দিয়েছে, অ্যালাউ করেছে। এবং মুর্শিদাবাদে যেটা হলো, শামসেরগঞ্জে দুটো হিন্দু পরিবারের বাবা এবং ছেলে মারা গেলেন, এবং তার জন্য দায়িত্ব কিছুটা নিতেই হবে। এবং তার আগে আমরা দেখেছি 2024-এর লোকসভা ভোটে বহরমপুরের মতো জায়গায়, যেখানে অধীর চৌধুরীর একটা বেস ছিল এবং অধীর চৌধুরী হারবে এটা কেউ বুঝতে পারেনি, এবং হুমায়ুন সেটা পরিষ্কার করে খোলসা করে ভেঙে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি ওই রকম সাম্প্রদায়িক কথাবার্তা বলেছিলেন, যেটা সেই সময় 2024-এর অ্যাসেম্বলি ইলেকশন, লোকসভা ইলেকশনের ভোটের একদম ঠিক মুখে খুব একটা বাজে ইম্প্যাক্ট পড়েছিল। যেটা হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা এখানে 70% আমরা 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। এবং পরবর্তীকালে হুমায়ুন কবির প্রকাশ্যেই বলেছেন যে তিনি সেটা খোলসা করে দিয়েছেন যে তাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি যা রিপোর্ট পাচ্ছি, অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম
তাদের 2 কেন্দ্র থেকে জিতে যাবেন এবং হুমায়ুন তুমি কিছু করো তারা যাতে না জিততে পারেন, এবং তার জন্যই হুমায়ুনের দাবি আর কি যে তিনি ওই কথা বলেছিলেন এবং তার একটা প্রভাব পড়েছিল, যার জন্য অধীর চৌধুরী হেরেছেন এবং মোহাম্মদ সেলিমও হেরেছে। এবং অধীর চৌধুরীরও অভিযোগ ছিল যে ওই সময় ওই দাঙ্গাটা লাগিয়ে, যেটা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, সেই দাঙ্গাটা লাগিয়ে তাকে হারানো হয়েছে। এখন তার একটা প্রভাব অবশ্যই পড়বে। এবং আমি আরেকটা কথা যেটা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে জানতে পারছি, বিভিন্ন জেলা থেকে যা খবর পাচ্ছি, মুর্শিদাবাদেও কিন্তু একটা মুসলিমদের একটা বড় পোর্শন তারা কংগ্রেসের সঙ্গেও চলে আসতে পারে। বিশেষ করে শুধু মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরেও যে সংখ্যালঘু ভোট তাতেও কিন্তু কিছুটা শির ধরবে। এবং সেটা কোন দিকে যাবে, সেটা কংগ্রেসের দিকে যাবে না বামের দিকে যাবে বা সেটা হুমায়ুনের দিকে যাবে, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, সেটা আরও কদিন সময় লাগবে বুঝতে। সেটা আলটিমেটলি তো সেটা বোঝা যাবে ভোটের ফলাফলে। তবে সব মিলিয়ে যে একটা নতুনত্ব দেখা যাচ্ছে এবারের ভোটে, একদম ম্যাডম্যাডে ভোটটা হবে না, সেটা পরিষ্কার। বেশ, ভোট নিয়ে তো একটা ওভারঅল চিত্র আমরা বুঝলাম। মাঝখানে আমি শেষ প্রশ্নটা করব একটু অন্যরকম। সেটা হচ্ছে বিধানসভা ভোটে যারা একদম মুখোমুখি প্রতিদ্বন্দ্বী, লোকসভা ভোটে তারা জোটে একই সাথে, তাহলে কি ভোটের রাজনীতি শুধুই আসন সংখ্যা বোঝে? সেটা তো কিছুটা অবশ্যই, ভোটের রাজনীতি তো আসন ছাড়া হয় না। যদি আমরা ভোটে নাই জিতি, যদি আমরা অ্যাসেম্বলিতে বা লোকসভায় যেতে না পারি, তাহলে আর ভোট করে লাভ নেই। ভোটটা করাই হচ্ছে অ্যাসেম্বলিতে বা লোকসভায় বা অন্য কোনো নির্বাচনমূলক প্রতিষ্ঠানে যাওয়ার লড়াই। সেক্ষেত্রে কংগ্রেস বাবাদের সঙ্গে জোট করেনি বা জোট করবে কিনা সেটা তাদের যার যার নিজস্ব দলের ব্যাপার। মূল যেটা এখন কংগ্রেসকে দেখতে হবে যে তারা একা লড়ে কোনো আসন বার করতে পারে কিনা, এবং বামেদেরও তার টার্গেট থাকবে যে দীর্ঘদিনের খরা কাটিয়ে প্রায় 15 বছর চলে গেল, এখনও তারা একটা আসনও পেল না। সেক্ষেত্রে সেই শূন্যের গেরও তারা কাটিয়ে উঠতে পারবে কি না, সেটা তো অবশ্যই বড় প্রশ্ন। পাশাপাশি আজকে 15 বছর একটা সরকার চালু থাকলে বা সেখানে কিছু অ্যান্টি ইনকমবেন্সি ফ্যাক্টর কাজ করে বা প্রতিষ্ঠান বিরোধী ফ্যাক্টর কাজ করে। কিন্তু আমরা দেখেছি যে নানান রকম তৃণমূল সরকারের বিরুদ্ধে 15 বছরে নানান কেলেঙ্কারি, দুর্নীতি, স্বজন পোষণ ইত্যাদি হলেও কিন্তু লোকসভা ভোটে তার কোনো প্রভাব পড়েনি, এবং 2021-এর বিধানসভা ভোটেও তার কোনো প্রভাব পড়েনি। 2021-এর পরবর্তীকালে আমরা দেখেছি যে চাকরি চুরির ঘটনা ঘটেছে, 26,000 চাকরি চলে গিয়েছে, নিয়োগ ঠিকমতো হচ্ছে না, পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছেন, তিনি দীর্ঘদিন জেল খেটেছেন, আরজি করের মতো ঘটনা ঘটেছে, কসবা আইন কলেজে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। সব মিলিয়ে মানুষের একটা ক্ষোভ রয়েছে, এবং সেই ক্ষোভের প্রতিফলন কতটা ভোটে হবে এবং বা বিরোধী দলগুলো সেটা কতটা কাজে লাগাবে, এবং শাসক দল সেইগুলোকে মোকাবিলা করে আবার তারা চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে কিনা, তার দিকে আমাদের সকলেরই নজর থাকবে। সেটা ভোটের ফল না বেরোলে কিছুই পরিষ্কার হবে না। একটা কথা উঠলো, মানুষের অনেক ক্ষোভ জমেছে অনেকগুলো বিষয়ে, সেক্ষেত্রে তুলে ধরলে। এই প্রসঙ্গে একটা কথা হচ্ছে, সম্প্রতি রাজ্য সরকার ভাতার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার এবং বেকার ভাতা। তো কোথাও গিয়ে কি এটা মানুষের ওই ক্ষতগুলোতে মলম লাগানোর চেষ্টা? এটা কি 26-এর ভোটে তৃণমূলের আসন টিকে থাকাকে আরেকটু সাপোর্ট দিয়ে দেবে? হ্যাঁ, ভাতা তো অবশ্যই একটা প্রসঙ্গ, এবং সব রাজনৈতিক দল, শুধু তৃণমূল বলে না। আমরা অতীতে দেখেছি বিহারে ইলেকশনের ঠিক আগেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বা বিজেপিও বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতায় আছে, যে সমস্ত রাজ্যে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাতা, এবং যতই প্রধানমন্ত্রী এই ডোল রাজনীতির বিরোধিতা করুন, তিনি একাধিকবার এই ভাতার রাজনীতির বিরোধিতা করেছেন, অথচ তার দলই বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে এই ভাতার রাজনীতি করেই ক্ষমতায় এসেছে। বিহারেও যেটা আমি বললাম,
এবং পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 21 সালে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করা হয়েছিল বিধানসভা ভোটের আগে, এবং বিধানসভা ভোটের পরই সেটা কার্যকর করা হয়ে গেল, এবং তার একটা ফয়দা তারা 2024-এর লোকসভা ভোটে পেয়েছে, এবং সেই ফয়দাটা আরও পাবে বলেই এবার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, তার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রেই ভাতা কোথাও 1000, বেশিরভাগ ক্ষেত্রেই 1000 করে, কোথাও তার বেশি বাড়ানো হয়নি। এটা খুব লক্ষ্য করার বিষয়, সবেতেই ছিটে ফোটা করে 1000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে আবার বেকার ভাতা বা যেটা যুবসাথী করা হয়েছে সেটা অবশ্যই ভোটের দিকে তাকিয়ে, এবং যেটা আরও ইন্টারেস্টিং, এটা আগে বলা হয়েছিল, বাজেট বক্তৃতায় বলা হয়েছিল যে 15ই আগস্ট থেকে সেটা চালু হবে, কিন্তু দুদিন আগেই গত 10 তারিখ মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন যে এই যে যুবসাথী যেটা বেকার ভাতা সেটা দেওয়া হবে এপ্রিল মাস থেকে, তারপরে একদম ভোটের মুখে মুখে। সেটা পরিষ্কার বোঝা যায়, এটা কোনো লুকোছাপার ব্যাপার নেই। তারা যতই অস্বীকার করুন যে এটা ভোটের দিকে তাকিয়ে এই ধরনের ভাতা, এই ব্যাপারে অস্বীকার করার কোনো জায়গা নেই। সাধারণ মানুষ অত বোকা নয়, তারা সব বোঝে। অনেক ধন্যবাদ দেবাশিস তাকে। ভোট নিয়ে একটা কিন্তু বেশ গুরুতর আলোচনা আমাদের সামনে দেবাশিস তা তুলে ধরলেন। মানুষ কোন দিকে ঝুঁকতে পারে, মানুষের মধ্যে কি কি ক্ষোভ রয়েছে, এবং মানুষের ইমোশন, পশ্চিমবঙ্গের জনগণের পালস কিভাবে কাজ করছে, সেই সবটা বেশ গুছিয়ে আমাদের সামনে তুলে ধরলেন। তবে আসল বিষয় হলো কোন জননেতা জনগণের এই পালসটাকে ধরতে পারবেন, সেটাই কিন্তু ভোটের রেজাল্টকে সবচেয়ে বেশি পাল্টে দিতে পারে। আর অবশেষে বাকিটা তো জনগণের নিজের হাতেই। জনগণ কী চায়, ভাতা নাকি সুরক্ষিত চাকরি, সেই উত্তরটা জনগণই দেবে ভোট কেন্দ্রে। আর ব্যালট বক্স কিন্তু আদপে জনগণের হাতে। তাই হোক, আজকের মতো আমাদের এই এপিসোড এই পর্যন্তই। নিজেদের ভোট, নিজেদের অধিকার নিজেদেরকেই বুঝে নিতে হবে। তাই সবাই এটা নিয়ে ভাবুন, নিজেদের ভবিষ্যতের কথা ভাবুন, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন, আর আমাদের রাজ্যের কথা ভাবুন। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন গ্রে জোন। নমস্কার।